ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় অর্থনীতির বাঁচা মরায় মার্কিন শুল্ক। এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান এবং আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অর্থনীতির বাঁচা মরায় মার্কিন শুল্ক, এই বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই। জনাব মাহমুদ হাসান খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মানে ব্যবসা বাণিজ্যে তো আসলে শুল্কের ঝুঁকি, শুল্কের চ্যালেঞ্জ থাকবেই। মার্কিন যে এই রেসিপ্রোকাল ট্যারিফ বা বলা হচ্ছে যে বাড়তি আরও 35% শুল্ক, সেটি আসলে আমাদের রপ্তানির জন্য কতটুকু ঝুঁকির? ধন্যবাদ আপনাকে। প্রথমে হচ্ছে এটা রেসিপ্রোকাল নাই, এটা এখন একতরফা। মার্কিন সরকার যেটা বলছেন সেটাই পৃথিবীর বিভিন্ন দেশ সেটা নিয়ে আলোচনা করছে এবং নেগোসিয়েশন চলছে। বিষয়টা হচ্ছে কি 16% থেকে যদি এটা 50% হয়ে যায়, মানে 16% আগে ছিল, এর সাথে 35 যোগ হলে 51%। হঠাৎ করে 35% বাড়তি শুল্ক যে কোনো প্রোডাক্টে যদি ইম্পোজড হয়, সেটা লোকাল বলেন ইন্টারন্যাশনাল বলেন, সেটা অলওয়েজ চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে ভোক্তার তো সহন ক্ষমতা আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই একটা ব্যবসা পরিচালনায় দুইটা জিনিস থাকে, একটা ফিক্সড ক্যাপিটাল, একটা হলো কারেন্ট ক্যাপিটাল, চলতি মূলধন যেটাকে বলে। তো এখন মনে করেন যে এই যে 35% বাড়তি খরচ হবে, সব কিছু যদি ঠিকও থাকে, ভোক্তার ক্রয় ক্ষমতাও যদি ঠিক থাকে, তা যিনি এই ব্যবসাটা আছেন হঠাৎ করে তাকে এই 35% বাড়তি পুঁজি যোগান দিতে হবে। কারণ এটা তো শুল্কটা তো সরকারের কাছে চলে যাবে, মার্কিন সরকারের কাছে। সো একদম বেসিক হলো অর্থনীতির বেসিক বিষয়। সো চ্যালেঞ্জের মুখে পড়বে, এগুলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে আমরা যারা ম্যানুফ্যাকচারার, বাংলাদেশের কথাই বলি, এখানে কেউ ইউরোপের কাজ করে, কেউ আমেরিকান কাজ করে, কেউ মিক্সড করে। যারা আমেরিকান মার্কেটের উপরে বেশি মাত্রায় নির্ভরশীল, 100% বা 50% উপরে, তারা হঠাৎ করে একটা ঝুঁকির মুখে পড়বে। দেখা যাবে তাদের যে মূল বায়ার, এটা রিটেলার হলে এক ধরনের চ্যালেঞ্জ, থ্রু ইম্পোর্টার হলে এক ধরনের চ্যালেঞ্জ। মূলত যদি থিওরিটিক্যালি বলি, আমাদের এই চ্যালেঞ্জ ফেস করার কথা না, কারণ আমরা ব্যবসা করি এফওবি, শুল্কর বিষয়টা অলওয়েজ বায়ার বহন করে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যখনই কোনো বাড়তি খরচ আসে, এটা পাস অন করার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই চ্যালেঞ্জিং, এবং যারা আমেরিকান মার্কেটে বেশি নির্ভরশীল তাদের টিকে থাকা কঠিন হবে। কেউ কেউ যদি টিকেও যায় তাহলে তারা অন্য মার্কেটে ধাবিত হবে। তো অন্য মার্কেটে ধাবিত হলে তাহলে ওইখানে ইতিমধ্যেই যারা আছেন তাদের সাথে কম্পিটিশন বাড়বে। তো কম্পিটিশন বাড়া মানেই হলো আপনার বায়ারের চেয়ে সাপ্লায়ারের সংখ্যা বেড়ে যাবে, ওখানে আবার প্রাইস কাট হবে, বায়ার এই সুযোগ নেবে। সো ইটস এ বিগ চ্যালেঞ্জ। আপনার কথা থেকেই বলতে চাই, কেউ কেউ যদি টিকে যায়, কেউ কেউ যদি টিকতে না পারে, যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, মানে এর তো একটা সাইক্লিক ইফেক্ট নিশ্চয়ই আছে। সেখানে আসলে শ্রমিকদের পর্যায়ে কি ইফেক্ট পড়বে, সেটি আবার বাংলাদেশের যে শ্রমজীবী মানুষ তাদের জীবনচক্রে কীরকম প্রভাব ফেলবে, সেই জন্যই তো আমরা তো কনসার্ন, সেই জন্যই তো আমরা সরকারের কাছে বলছি যে এই নেগোসিয়েশনে আমাদেরকে রাখতে হবে। কারণ দিনের শেষে এই কেউ কেউর মধ্যে যারা টিকবে না তারা ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হবে। ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হলে শ্রমিক বেকার হবে, এবং শ্রমিকের লিগ্যাল কম্পেনসেশন অনেকেই দিতে পারবেন, অনেকেই দিতে পারবেন না, এনপিএল বাড়বে। তো এইটা তো একটা এফেক্ট আছে। আর কেউ কেউ যারা টিকবেন, তারা কেন টিকবেন? তাদের শক অ্যাবজর্বিং ক্ষমতা একটু বেশি। তো সবাই তো আর এক ধরনের ব্যবসা করেন না, হয়তো অন্য ব্যবসা থেকে এখানে ফর দ্য টাইম বিং টাকা ট্রান্সফার করে টিকে যাবেন। সো যারা টিকবেন না তাদের জন্য শুধু তারাই ইম্প্যাক্টেড হবেন না, হোল ইকোনমি ইম্প্যাক্টেড হবে নেগেটিভলি। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে একটু আসতে চাই। মানে আমরা তো এটা জেনে অভ্যস্ত যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের মোড়ল, সবার অভিভাবক, তাই না? আমরা দেখি যে আসলে সব কিছুতেই তারা এক ধরনের কি বলেন কর্তৃত্ব বজায় রাখে আর কি, তাই না? আমাদের এখানে শ্রমিক অসন্তোষ হলে তখন নানান রকম আন্তর্জাতিক লেবার ল, আইন, সব কিছু, মানে সব কিছুতেই তাদের একটা কর্তৃত্ব থাকে। তাহলে এই যে শুল্কটা যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটির কারণে এখন যদি বাংলাদেশের একটা বড় অংশের শ্রমিক বেকার হয়, তাদের জীবনযাত্রার মান কমে, সেটার দায় কি শুধুই আসলে এই উদ্যোক্তারা নেবে, নাকি এই বড় বিশ্ব মোড়ল তারও কিছুটা দায় এখানে থাকছে?
ধন্যবাদ। যেহেতু আসলে আন্তর্জাতিক বাণিজ্য তো একটা দেশের সাথে হয় না, আর একটা দেশের সাথে আরেকটা দেশের হয়, এরকম অনেক তো আমরা আবার বিভিন্ন দেশের সাথে করি, বাইল্যাটারালি হচ্ছে এক দেশ আরেক দেশে পণ্য পাঠায়। এখন যখন একটা ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে সকল অংশীজনের দায়িত্ব থাকে, কিন্তু আপনি তো শুরুতেই বলে দিয়েছেন যে যারা কর্তৃত্ব করে, যাদের এখানে প্রাধান্য রয়েছে, তারা তো আর দায়িত্বটা নিচ্ছে না। সুতরাং এখন আমাদের এই বাড়তি শুল্ক দেওয়ার ফলে যে চেইন ইম্প্যাক্টটা হবে, মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট হবে, যেটা উনি বললেন যে সমস্ত, এটা তো আর একটা খাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটার সাথে জড়িত ব্যাংক, বিমা, তারপরে ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স, এগুলো, তারপর সর্বোপরি হচ্ছে আপনার হিউম্যান রিসোর্স, যারা কাজ করে, শ্রমজীবী, আপনি যেটা বললেন, তাদের উপরে ব্যাপক। তো এটা দায়িত্ব তো অবশ্যই যারা এই শিল্পটার সাথে জড়িত, এটাকে বাংলাদেশের সস্তা কিংবা বাংলাদেশের কম্পিটিটিভ প্রাইসে যে তৈরি পোশাক তারা ব্যবহার করে অভ্যস্ত, তাদেরও তো একটা দায়বদ্ধতা আছে, কিন্তু সেই দায়বদ্ধতাটা কিন্তু সবাই সমানভাবে নিয়েছে তা না। কিন্তু আপনাকে বলেছে যে আপনি লেবার ল ফলো করেন, শ্রমিকদের ঠিকমতো বেতন দেন, তাদের অন্যান্য কমপ্লায়েন্সের জন্য যা দরকার সেগুলো। কিন্তু যখন সত্যিকারের অ্যাকচুয়াল এবং কংক্রিট দায়িত্বটা নিজেদের নেওয়া আসে, সেটা কিন্তু তখন কিন্তু তারা খুব একটা নিতে চায় না। সেটা আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশও, তারা যতটা পারেন আপনার কাছ থেকে আদায় করাটা। সেই জন্য এই বিষয়টা হচ্ছে যে নেগোসিয়েশনটা কীভাবে করে। কিন্তু নেগোসিয়েশনের ব্যাপারে যখন একটা দেশ সবচেয়ে বড় থাকে সব দিক থেকে, এটা আপনার ইকোনমিক সাইজের দিক থেকে, তারপরে পলিটিক্যালি পাওয়ারফুল থাকে, তখন আমাদের মতো দেশের জন্য বার্গেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেজন্য আপনি যদি মরালি বলতে পারেন খুব ভালো ভালো কথা যে হ্যাঁ সবাইকে দায়িত্ব নিতে হবে, কিন্তু দায়িত্ব যে নিচ্ছে না এটার তো প্রমাণ আমরা পেলামই, যে শুল্ক এত বাড়িয়ে দিয়ে, এবং শুল্কটা যেভাবে নির্ধারণ করা হয়েছে এটা তো আর অর্থনৈতিক লজিক দিয়ে করা হয়নি। সুতরাং এখানে আমি আর যে তারা এই দায়িত্বটা নেবে এটার কোনো আশা আমি করছি না আপাতত, কারণ এখানে তাদের পদ্ধতিটাই, তাদের যে পলিসিটাই অন্যরকম। যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকেই আমাদের পথটাকে, মানে এখন একটা নতুন করে ভাবনার সময় এসেছে কিনা, কারণ মানে এতদিন তো আসলে আমরা অভ্যস্ত হয়েছি যে উন্নত বিশ্ব সব সময় অনুন্নত বিশ্বকে কিছু বাড়তি সুযোগ সুবিধা দিবে, আমরা পেয়ে আসছি নানান রকম কোটার সুবিধা, কিন্তু এখন দেখা যাচ্ছে ওই যেমন ডাব্লিউটিও, সেই ডাব্লিউটিও রুলও তো কেউ ফলো করছে না। আমি বলবো যে সুবিধা যে দিয়ে আসছে তা না, অর্থনীতিকে দুইজনের সাথে আপনি ব্যবসা বাণিজ্য তখনই হবে, এটা উইন উইন সিচুয়েশন না হলে হবে না। ছোট দেশ বলে যে আমরাই বেশি সুবিধাটা পাচ্ছি তা না, কিন্তু তারাও কিন্তু তাদের ওখানে পোষাতে পারছে বলেই কিন্তু সেখান থেকে সারা বিশ্বে তারা সোর্সিং করে নিয়ে যাচ্ছে, কোথায় সবচেয়ে সস্তা পাওয়া যাচ্ছে কিংবা কোয়ালিটি ভালো, এগুলো যাচাই বাছাই করেই হচ্ছে। এবং এটা তো আর একক দেশ না, অনেকেই দাঁড়িয়ে গেছে, চীন থেকে শুরু করে ভিয়েতনাম, কম্বোডিয়া, আমাদের দক্ষিণ এশিয়া দেশের। সুতরাং এখানে কোনো যে একক সাইড, আমাদের ধরেন ক্ষুদ্র দেশ কিংবা একটু অনুন্নত দেশ বলে সুবিধা দিচ্ছে, তবে হ্যাঁ কিছু কিছু আন্তর্জাতিক বাণিজ্যের যে রুল, সেখানে যারা স্বল্পোন্নত দেশ তাদের জন্য কিছু সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেই সুবিধাটা দেওয়ার ফলে যে তারা অর্থনৈতিকভাবে খুব মানে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে তা না, কিন্তু এটা যেহেতু পশ্চাৎপদ দেশকে একটা এগিয়ে নেওয়ার জন্য একটা কিছু সুবিধা, শুল্ক সুবিধা, যেমন বাংলাদেশ এলডিসি হিসাবে ইউরোপিয়ান বাজারে শূন্য শুল্কে যাচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তো আর শুল্ক শূন্যে, বিশেষ করে তৈরি পোশাক শিল্প তো আর শুল্ক শূন্যে যাচ্ছিল না, আমরা কম্পিটিটিভভাবেই যাচ্ছিলাম। সুতরাং এখানে আমি মনে করি না যেখানে কোনো মানে দান খয়রাতের বিষয় না, এখানে ইকুয়াল টার্মসে কিন্তু কিছু ফেসিলিটিস তারা তাদের দায়িত্ববোধ থেকে দিচ্ছে, সবাই যে দিচ্ছে এককভাবে সেটা না। আপনি বলছেন যে কি করা উচিত, অনেক কিছুই করার আছে। একটা তো এইখানে বিষয়টা হচ্ছে যে এই যে শুল্কটা একটা আরবিট্রারিলি দেওয়া হলো, এটার ফলে আমাদের একটা আই ওপেনিং হয়েছে। তো আই ওপেনিংটা কি, যে আমাদেরও তো প্রস্তুতি নেওয়ার দরকার ছিল বিভিন্নভাবে। আমরা কি বলছি, যে আমরা বলছি যে পণ্যর বৈচিত্র্যকরণ করতে হবে, বাজারের বৈচিত্র্যকরণ করতে হবে, উইদিন আরএমজি, বিয়ন্ড আরএমজি, সেটা বলা হচ্ছিল কিন্তু আমরা করতে পারিনি। সেটা এখন আমাদের একটা একদমই চোখে আঙুল দিয়ে, এবং এটা আর পিছানোর কোনো সুযোগ নাই, ফ্রম ডে ওয়ান, মানে আগামীকাল থেকে এটা শুরু করার। আরেকটা বিষয়, শুল্কের বিষয়। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত পণ্য বাংলাদেশে আসে বেশিরভাগই কিন্তু শূন্য শুল্ক কিংবা খুবই কম শুল্ক দিয়ে আসে। তো সেইখানে আর
আমরা আর কি কত দিতে পারি। একদম শূন্য শুল্ক দিলেও যে আমাদের এই যে গ্যাপটা, এটা কিন্তু $6 বিলিয়ন গ্যাপটা খুব পূরণ করতে পারবো তা না, হ্যাঁ, পূরণ করা যাবে না। তো সেইটার দিকে নজর না দিয়ে বরঞ্চ আমরা যদি এখন এই যে ট্যারিফের বিষয়টাকে যদি মাথায় রেখে ট্যারিফ রেশনালাইজেশন, ট্যারিফ রিক্যালিব্রেশন করি, হ্যাঁ, কোথায় কোথায় আমাদের যে প্যারা ট্যারিফ কিংবা আরও বাড়তি বিভিন্ন ধরনের যে ট্যারিফ থাকে নানান পর্যায়ে ধাপে ধাপে, সেগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজারকে মাথায় রেখে না, অন্যান্য দেশের, যেহেতু বাংলাদেশ আগামী বছর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে, তখন কিন্তু এমনিতেই আমাদের বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স কিন্তু করতে হবে এবং ট্যারিফের বিষয়টা অন্যান্য দেশের জন্য, সেই জন্য আমাদের প্রস্তুতি নেওয়াটা জরুরি হয়ে পড়েছে এবং এইটার প্রেক্ষিতে আরও বেশি করে এটাই বলে দিচ্ছে, এই মেসেজটাই দিচ্ছে আমাদের। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো, তার আগে মাহমুদ হাসান খান বাবু, আপনার কাছে একটু জানতে চাই যে মানে যদি দুটো ডেস্টিনেশনের কথা বলি, একক দেশ হিসেবে তো যুক্তরাষ্ট্রের বাজার আমাদের বড়, আবার যদি ভলিউমে বলি সেক্ষেত্রে ইউরোপের বাজারটা বড়। তো সেখানে আমরা ইউরোপের বাজারে তো নানান রকম সুযোগ সুবিধা পাই, তার বিপরীতে আসলে প্রতিযোগিতা করেই তো নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকতে হয়। একটু যদি ব্যাখ্যা করতেন বিষয়টা, ইউরোপে আমরা কেমন সুবিধা পাই, তার বিপরীতে যুক্তরাষ্ট্র সবারই জানা, ইউরোপে আমরা শূন্য শুল্কে আমরা প্রবেশ করতে পারি, বিকজ আমরা এলডিসি, যে সুবিধাটা ইউএসএতে নাই। তো ইউএসএর এই সুবিধা না থাকার পরেও এই যে প্রথমে আমি বললাম যে রেসিপ্রোকাল ট্যারিফ, ইট ইজ নট অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল না। যদি রিয়েল রেসিপ্রোকাল হতো, ইতিমধ্যে যেসব আমরা পণ্য আমদানি করি সেটার অ্যাভারেজ ট্যারিফ হলো 6%, 6.5%, আর যেটা আমরা এক্সপোর্ট করি সেটা হলো 16%। সেই হিসেবে তো আমাদের যে ট্যারিফটা আরও কমে আসা উচিত। আর যদি ট্রেড ডিফিসিয়েট বলেন 5 বিলিয়ন 6 বিলিয়ন যাই বলেন না কেন, এটা তো আর রাতারাতি হলো কমিয়ে আনা সম্ভব না। সেটা নিয়ে নেগোসিয়েশন হতে পারে, কিন্তু এই 37%, 35% এই চাপিয়ে দেওয়ার বিষয়টা এইটা যৌক্তিক না, সোজা কথা। আর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে আমরা কাজ করছি, অ্যান্ড মার্কেট হচ্ছে কি ওই নির্দিষ্ট গন্তব্যের হলো বাইং ক্যাপাসিটি আর আমাদের চেষ্টা। কারণ আমরা নিউ মার্কেট যেটা বলি, যেমন হলো অস্ট্রেলিয়া, জাপান, সাউথ আফ্রিকা, তারপরে সাউথ আমেরিকা, ইস্ট ইউরোপ, এগুলো নিয়ে গত 5-7 বছর ধরে চেষ্টা করা হচ্ছে এবং সেখানেও একটা এই প্রায় 5-6 বিলিয়ন হয়ে গেছে। সো এইটাকে আমাদেরকে আরও ফোকাসড হইতে হবে যে আমরা নির্দিষ্ট একটা গন্তব্যের উপরে বেশি মাত্রায় নির্ভরশীল থাকাটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। আবার প্রোডাক্ট একটা নিয়ে যে গার্মেন্টসের উইদিন দ্য আরএমজি, যে গার্মেন্টসের প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন যেতে হবে। আবার যদি কান্ট্রি হিসেবে বলেন যে শুধুমাত্রই এই পোশাকের উপর নির্ভরশীল থাকাও ঠিক না, অন্য প্রোডাক্টে আসা উচিত। আমি যে কারণে আপনাকে প্রশ্নটা করেছি, আপনাকে থামাতে চাচ্ছিলাম না, আপনার কথাটা পুরোটাই শুনলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে 15-17% পণ্য, মানে বিভিন্ন পণ্যের আলাদা আলাদা পণ্যের ক্ষেত্রে যদি বলি, সেটা দিয়েও তো আসলে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হচ্ছে, সেটা দিয়েও আসলে মার্কিন ক্রেতারা বাংলাদেশি পণ্য কিনছে। সেটি কি আসলে আমাদের জন্য কিনছে? নিশ্চয়ই নয়, সেটি সেই দেশের ভোক্তাদের জন্যই নিশ্চয়ই কিনছে। জি হ্যাঁ, সেই জন্য ভোক্তাদের কিনছে, কিন্তু কথা হচ্ছে যখন এই 15-র সাথে 35 যোগ হবে, তাহলে অলমোস্ট 35% জিনিসের দাম বেড়ে যাবে। সেটা হলে কি হবে আমি শুনবো, কিন্তু তার আগে একটু ডক্টর ফাহমিদা খাতুনের কাছে ফিরতে চাই। আপনি বলছিলেন যে এই যে বাণিজ্য, সেটি আসলে কারো কোনো দেশকে দয়া করার জন্য নয় বা বাড়তি সুবিধা দেওয়ার জন্য নয়, প্রতিযোগিতা করেই বাণিজ্য হয়, তাই তো? যেমনটা আসলে আমরা মাহমুদ হাসান খানের কাছেও শুনলাম যে প্রতিযোগিতা করে এই শূন্য শুল্কে ইউরোপের বাজারে আমরা টিকে আছি, আবার সেই একই ধরনের পণ্য হয়তো মার্কিন বাজারে 15-16% শুল্ক দিয়েও আমরা টিকে আছি। সম্পর্কটা যদি প্রতিযোগিতার হয়, তাহলে আলোচনার টেবিলে কেন মনে হচ্ছে যে আমরা একটু নমনীয়, আমরা একটু পিছিয়ে আছি, আমাদের ভয়েসটা একটু কম, সেটি কেন? এটা তো আপনার অর্থনৈতিক যে ক্ষমতা, অর্থনৈতিক পাওয়ারের বৈষম্যের কারণে। আপনি যদি অন ইকুয়াল টার্মসে হতেন, মনে করেন চায়না, এই সামগ্রিক যে ট্যারিফ বিষয়টা, এইটার একটা অন্যতম কারণ তো আসলে চায়নাকে লক্ষ্য করে করা হয়েছে এবং তারপরে অন্যান্য দেশকে। তো চায়নার উপর যখন 80%, 100% দেওয়া হলো শুল্কটা, তখন চায়না কী করলো? রিটালিয়েট করলো তারাও, কারণ তারা এত বড় বাজার, তারা মনে করছে যে আমাদের পণ্য ছাড়া তারা চলতে পারবে না। তো কিন্তু অন্যান্য দেশ, বাংলাদেশ দেখেন, আমাদের মানে সাইজটা, ট্রেডের সাইজটা উইথ ইউএসএ এত কম, ঘাটতি 6 বিলিয়ন। আপনার ভিয়েতনামে 125 বিলিয়ন
ঘাটতি এত, মানে তার মানে হচ্ছে ট্রেড ভলিউমটা এত বেশি, তো ছোট দেশ হওয়ার পরেও তাদের কিন্তু ট্রেড বেশি হচ্ছে। তো এখানে যখন আপনি বাইল্যাটারালি করেন নেগোসিয়েশন, তখন স্বাভাবিকভাবেও আপনি যদি অর্থনৈতিকভাবে একটু দুর্বল থাকেন, রাজনৈতিকভাবেও দুর্বল, কারণ আমাদের দেশের রাজনৈতিক অবস্থা যে খুব ভালো অবস্থায় থাকি আমরা সবসময় তা তো না, তো সেই জন্য বার্গেনিং ওই বিষয়গুলোও কিন্তু চলে আসে যে আপনার, সেজন্য আমরা কি বলি যে আমরা একটা মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেমের মধ্যে আলাপ আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ বাইল্যাটারাল যখনই হয় তখন যে ক্ষমতাধর তারই কিন্তু প্রভাবটা বেশি থাকে। ঠিক, মানে সেজন্যই কি আমরা দেখছি যে যখন এই নেগোসিয়েশনের প্রসঙ্গ আসছে, সরকারের দায়িত্বশীল থেকে যখন বলা হচ্ছে, সংবাদ মাধ্যমকে যখন তথ্য দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কিছু জায়গায় আমরা একমত হয়েছি, কিছু জায়গায় এখনো একমত হওয়া যায় নাই। এই যে কিছু বলে আসলে একটা ক্লাসিফিকেশন করা হচ্ছে, কিন্তু আসলে একমত হওয়ার বিষয়গুলোই বা কি, বা কোন বিষয়গুলোতে আমরা একমত হইনি, এই বিষয়গুলো কেন ডিসক্লোজ করা যাচ্ছে না? না, এখানে তো আমরা যতদূর জানছি যে নন ডিসক্লোজার একটা ক্লজ সেখানে রাখা হয়েছে, যে তাদের মধ্যে যে আলোচনাটা হবে বলা যাবে না। তো সেই জন্য তো আমরা ওই কিসের ভিত্তিতে আলোচনা করব সেটাও কিন্তু আলোচনা করাটা ঠিক না। যদিও গণমাধ্যমে পত্রপত্রিকায় জানতে পারছি যে যে সমস্ত শর্ত দেওয়া হচ্ছে ভিতরে, সেগুলো যেমন ধরেন যদি যুক্তরাষ্ট্র যে কোনো দেশের উপর যদি স্যাংশন দেয়, বাংলাদেশকেও তাদের উপরে ট্রেড স্যাংশন দিতে হবে, কিংবা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যদি কারোর সাথে এরকম ট্রেড না করে থাকে তাহলে বাংলাদেশও তাদের সাথে করবে না, এরকম নানান ধরনের শর্ত, মানে অর্থাৎ তারা যেই লাইনে যাবে সেই লাইনে আমাদেরকে যেতে হবে। সুতরাং এগুলো শুনতে পাচ্ছি কিন্তু তো আসলে জানি না, সুতরাং অনুমানের ভিত্তিতে এটা বলা ঠিক না। সেটি বলা কঠিন, কিন্তু আমি একটি প্রশ্ন আপনাকে না করেই পারছি না, বিরতিতে যাব, বিরতির পরে এসে উত্তরটা জানতে চাই। মানে আলোচনা হচ্ছে বা নেগোসিয়েশন হচ্ছে বাণিজ্য নিয়ে, আপনার কি মনে হয় বাণিজ্যের বাইরে বা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত নয় এমন বিষয় নিয়েও নেগোসিয়েশনের কি কোনো সুযোগ বা সম্ভাবনা সেখানে আছে কিনা, এই প্রশ্নের উত্তর জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় অর্থনীতির বাঁচামরায় মার্কিন শুল্ক, এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম ডক্টর ফাহমিদা খাতুন। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চেয়েছি, মানে বাণিজ্যের নেগোসিয়েশন হচ্ছে, কিন্তু তার বেশিরভাগই পুরোটাই গোপনীয়তার সাথে। এখানে এই যে একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে, তাহলে কি বাণিজ্যের বাইরের কোনো বিষয় নিয়েও এখানে আলোচনা হচ্ছে কিনা, মানে শঙ্কা কতটুকু? দেখেন, এটাতে তো কোনো সন্দেহ নাই যে এটা শুধুমাত্র যে বাণিজ্য বিষয়ক একটা উদ্যোগ নেওয়া হয়েছে, বাণিজ্য এবং এটার সাথে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই জন্যই আপনার যে সমস্ত দেশকে শুল্কগুলো বিভিন্ন রেটে দেওয়া হচ্ছে সেটারও একটা প্যাটার্ন দেখলে কিছুটা বোঝা যায়, পুরোটা আবার বোঝা যায় না, কারণ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশও তাদের উপরও অনেক বেশি শুল্ক দেওয়া হয়েছে। কিন্তু যেটা বলছিলাম যে সমস্ত দেশে, বিশেষ করে আপনার যেমন চীনকে মাথায় রেখে এটা বিশেষভাবে করা হয়েছে যে তাদের একক, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে প্রচুর পরিমাণে আমদানি করে এবং তাদেরও বাণিজ্য ঘাটতি অনেক বেশি। এটা যেমন আছে, এটা পিওর ইকোনমিক কিংবা বাণিজ্য বিষয়, কিন্তু তার বাইরেও এটা কি যে অর্থনৈতিকভাবে যখন একটা দেশ প্রভাবশালী হয়ে ওঠে তখন কিন্তু সে রাজনৈতিকভাবেও প্রভাবশালী হওয়ার চেষ্টা করে এবং তার আশেপাশের জায়গাগুলিতে কিংবা বিশ্বের অন্যান্য জায়গায় সে তার প্রভাবটা বিস্তার করতে চায়, রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চায়। তো এখন হয়তো যুক্তরাষ্ট্র মনে করছে যে এই যে চীনের এই মুক্ত বাণিজ্যের ফলে লাভবান হয়েছে কে? মুক্ত বাণিজ্যের ফলে সব দেশই আলটিমেটলি লাভবান হয়, কিন্তু এটার ফলে লাভবান হয়েছে চীন সবচেয়ে বেশি। তো সেটার ফলে কিন্তু চীনের আবার ইকোনমিক পাওয়ারটা পলিটিক্যাল পাওয়ারেও এটা ট্রান্সফর্ম করেছে। হ্যাঁ, তো এটাকে চীনকে ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের একটা তো অবশ্যই চেষ্টা থাকবে, এবং আমাদের এই ইন্দো প্যাসিফিক রিজনে বিশেষ করে চীনের আধিপত্য যাতে বেড়ে না যায় সেজন্য তার একটা প্রচেষ্টা থাকবে। সেই কারণেই চীনের সাথে যে সমস্ত দেশের সম্পর্ক রয়েছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে তা যুক্তরাষ্ট্রটা বিশেষ ধরনের নেগোসিয়েশন আছে, যেটা কিনা আমরা জানি না যে কিরকম ভিতরে কি আছে, আমাদের অবস্থা অনেকটা উলোখাগড়ার মতো হচ্ছে, মানে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে আর আমরা মাঝখানে অনেকটা। তাই, কারণ আমাদেরকে ভৌগোলিক অবস্থানের কারণে আমরা কিন্তু দুইটা দেশেরই একটা
একটা আকর্ষণীয় বলে, নেগেটিভ অর্থেই বলা যায়, যে সেটা হচ্ছে যে দুইটা দেশেরই একটা লক্ষ্যবস্তু হয়েছে যে এই বাংলাদেশকে ব্যবহার করে একটা পাওয়ার ব্যালেন্স তৈরি করা তাদের মধ্যে, সেটার একটা অংশীদার হয়ে গেছি আমরা। আপনার কাছে আরো শুনবো একটু। মাহমুদ হাসান খান, আপনার কাছে আসতে চাই, মানে পুরো বিষয়টাই তো আসলে বাণিজ্যকে ঘিরে হচ্ছে, মানে বাণিজ্যটাই এখানে বড় অস্ত্র হয়ে গেছে। সেটা ডক্টর ফাহমিদা খাতুনের ভাষায় যেমন রাজনীতিকে নিয়ন্ত্রণ করার অস্ত্র এখন বাণিজ্য হয়েছে। আমাদের দিক থেকে বা সরকারের দিক থেকে যে এই শুল্কের চাপ বা শুল্কের হুমকিকে মোকাবেলা করার যতগুলো উদ্যোগ বা আলোচনা, তার মধ্যে আসলে ব্যবসায়ী মহলের পার্টিসিপেশনটা কতটুকু ছিল? একেবারেই ছিল না। শেষের দিকে ধরেন কিছুটা ইনভলভমেন্ট আমাদের মানে নিয়ে আসা হয়েছে। এটাও অনেক দেন দরবার বলেন, চেঁচামেচি বলেন। কারণ হয়েছে কি, যেমন আমি একটা বিজেপি, আমার মেম্বার 3000 অ্যাক্টিভ মেম্বার প্রতিনিধিত্ব করি। তো মেম্বারদের কথা হচ্ছে, তুমি চুপ করে বসে আছো কেন, তোমাকে তো কথা বলতে হবে কি হচ্ছে। কারণ এটা আমাদের রুটি রুজির ব্যাপার, এটা আমাদের সার্ভাইভালের ব্যাপার। আবার অন দ্য আদার হ্যান্ড সরকারের সাথে কথা বলার চেষ্টা করলে তাদের চোখের ভাষা, মুখে না বললেও চোখের ভাষা হচ্ছে, তুমি এত কথা বলা তো দরকার নাই, আমি তো এটা টেক কেয়ার করতেছি, ঠিক আছে। তারপরও মন্দের ভালো হচ্ছে, গত 2 দিনে কিছু তত্ত্ব উপাত্ত আমাদের কাছে নেওয়া হয়েছে। বিশেষ করে ধরেন রুলস অফ অরিজিন, ভ্যালু এডিশন, কটটুক হইলে আমরা টিকে থাকতে পারবো, কটটুক হইলে আমরা টিকে থাকতে পারবো না, এই বিষয়গুলোকে আমাদের এক ধরনের হইলো আমাদের অংশগ্রহণ হয়েছে। বাট এটা একটু দেরি হয়ে গেছে। তারপর আমরা আশাবাদী যে এই আলোচনা ফলপ্রসূ হবে। তাহলে এই যে একটা বলা হচ্ছে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়েছে, আলোচনা করছে, 2-1 দিন আলোচনা হলো, টানা 3 দিনের আলোচনার কথা আমরা শুনলাম, কিন্তু আপনি বলছেন যে 2 দিন আগে আপনাদের মতামত নেওয়া হলো। তাহলে কি জিনিসটা কি প্যারালালি হচ্ছে? তাহলে প্রস্তুতি কোথায় এখানে? উচ্চ ক্ষমতা সম্পন্ন, উচ্চর উপরে হচ্ছে উচ্চতর আছে, হওয়া উচিত ছিল উচ্চতর। আপনাকে কম্পেয়ার করতে হবে আপনার কম্পিটিটিভ কান্ট্রি, পাকিস্তান কি করছে, ভারত কি করছে, ভিয়েতনাম কি করছে, এইটা আপনাকে দেখতে হবে। দেখে প্রথমে আপনার নেগোসিয়েশনে যিনি গিয়েছিলেন 2 মাস পরে উনি সরে এসছেন। তারপরে আমাদের যিনি নিরাপত্তা হলো অ্যাডভাইজার, উনি গেলেন ট্রেড নেগোসিয়েশনে, ভালো। তারপরে উনি চলে আসলেন, গেলেন হলো আমাদের বাণিজ্য উপদেষ্টা, উনি একা গেলেন প্রথমে, তারপরে আমাদের বাণিজ্য সচিব এবং ওখান থেকে গেল। সো এইখানে যে আপনি বলছেন উচ্চ, দ্যাট ইজ নট এনাফ। আরও শক্তিশালী টিম ওখানে যাওয়া উচিত ছিল। ট্রেড নেগোসিয়েশনে যারা এক্সপার্ট তাদের যাওয়া উচিত ছিল, অনেক অর্থনীতিবিদ যাওয়া উচিত ছিল। ওইখানে যে ব্যুরোক্রেট যাদের কানেক্টিভিটি আছে, যে সিনেটর বলেন, কংগ্রেসম্যান বলেন, ওই হলো ট্রাম্প প্রশাসনে বলেন, ওনাদের যাওয়া উচিত ছিল। এবং একই সাথে যুক্তরাষ্ট্রে যারা আপনাদের ক্রেতা, তাদেরকেও তো এখানে ইনভলভ করা উচিত। সেটা তো আর পরে, আমাদের স্বার্থ দেখার জন্য তো আমাদের যারা ভালো নেগোসিয়েটার হয়েছে কি, ধরেন এই সরকার তো নতুন, যিনি উপদেষ্টা হয়েছেন ওনারও তো বয়স হলো 6 মাস বা 8 মাস, তো ওনার ওইখানে ভালো কানেক্টিভিটি থাকবে এইটা আশা করা তো ঠিক না। অ্যাম্বাসিতে যারা ওখানে গিয়েছেন ওই কানেক্টিভিটি নাই, তাহলে যাদের আগে কানেক্টিভিটি ছিল তাদেরকে নিয়ে যাওয়া দরকার ছিল না। এখানে তো ইগোর বিষয় না, এটা বিষয় হচ্ছে সাকসেসের বিষয়। সাইডলাইনে থাকতেন, মূল ভূমিকা তো পালন করবেন উপদেষ্টাই, তো সাইডলাইনে যারা এক্সপার্ট তারা থাকতেন। আমরা তো সর্বশেষ এটাও বলেছি যে আমাদের পয়সায় আমরা যাব, আমরা থাকবো, ইভেন কি লবিজ যদি নিয়োগ করতে হয় সেটা আমরা বিজনেস কমিউনিটি থেকে আমরা পে করব, আপনারা এটা সিরিয়াসলি নেন। সো আপনি যেটা বলছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন, আমরা মনে করছি দ্যাট ইজ নট এনাফ। তারপরেও বলবো এন্ড অফ দ্য ডে আমরা দেখব রেজাল্ট। আপনারা কী নেগোসিয়েশন করছেন, ভালো মন্দ আমাদেরকে নেওয়ারও দরকার নেই, আমাদেরকে জানানোর দরকার নেই। রেজাল্ট যেন আমাদের এক্সপেক্টেড লেভেল হয়, সেটা হচ্ছে 10% বা 10%-এর বেশি হলে যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ যারা আছে তাদের সমান বা কম হয়। আজকে যদি কালকে যদি পাকিস্তানের 40 হয়, ইন্ডিয়া 40 হয়, ভিয়েতনামের 50 হয়, খুব বেশি চেঁচামেচি আমরা করবো না। তখন কী হবে, এই 35% এক্সট্রা ট্যারিফে আপনার ভোক্তার সক্ষমতা কমে যাবে, আমাদের কনজামশন কমে যাবে। তারপর ওই ভোক্তা যদি একসময় অ্যাবজর্ব করতে পারে এটা আবার বাড়বে, কিন্তু আমাদের থাকবে 35, আমাদের প্রতিদ্বন্দ্বী দেশে থাকবে 20, তাহলে তো আমরা সার্ভে করতে পারবো না। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো ডক্টর ফাহমিদা খাতুন, ঠিক ওই বিষয়েই জানতে চাই। মানে আমরা বলছি যে এই শুল্ক ঝড় অর্থনীতির একটা বাঁচা মরার জায়গায় নিয়ে গেছে। যদি এই শুল্ক আসে এবং যেমনটা মাহমুদ হাসান বলছেন যে
প্রতিযোগী দেশগুলোর সাথে যদি খুব বেশি তারতম্য হয় তাহলে হয়তো আমাদের অস্তিত্বের সংকট তৈরি হবে। এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে সরকার কি আসলে খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছে? আপনার কাছে কি মনে হয়? যেমন মাহমুদ হাসান খানি বললেন যে আসলে খুব বেশি প্রস্তুতি আমরা দেখছি না। উনি তো আলটিমেটলি বলে দিলেন সব কথাই, যে এবং প্রকৃত কথাটাই বলেছেন যে প্রস্তুতিটা তো আমরা দেখিনি। দেখেন, এইটা তো এখন যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষির সময়, এমনকি যখন আগে, এখন বিশ্ব বাণিজ্য সংস্থা তো খুব একটা পারফর্ম করতে পারছে না, কারণ সেখানে বড় দেশগুলো তার কথা শোনে না। কিন্তু তখনও যখন মিনিস্ট্রিয়াল মিটিংগুলি হতো আগে, যখন একটু আরও মোর ভাইব্রেন্ট ছিল, তখন আমরা কি দেখতাম যে অন্যান্য দেশ থেকে, বড় বড় দেশ থেকে যারা সত্যিই সিরিয়াস, তারা কিন্তু বিরাট বড় টিম নিয়ে আসে। তারা সবাই যে ওই গ্রিন রুমে যেতে পারে তা না, যেখানে মূল আলোচনাটা হয়, কিন্তু তারা প্রচুর, সেইখানে আপনার ব্যবসায়ী থাকবে, লয়ার থাকবে, ইকোনমিস্ট থাকবে, তারপরে আপনার যারা বিউরোক্রেট তারা থাকবে, বিশাল একটা টিম থাকবে। কারণ এটা তো একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্ট থাকে এটার, কিন্তু এটা লিগ্যাল অ্যাসপেক্ট থাকে, কর্পোরেট বিষয়ে থাকে, তারপরে তো পিওর ইকোনমিক বিষয়ও রয়েছে। তো সেইগুলি আমরা আগেও দেখেছি যে আমাদের দেশে কেন যেন একটা অনীহা যে স্টেক হোল্ডারদেরকে নেওয়া, অ্যাজ ইফ এটা আমাদের একটা শুধু আমাদেরই ব্যাপার। না, এটা তো আমাদের শুধু একক ব্যাপার না, এটা পুরো দেশের সাথে। এটা যারা রপ্তানি করে তাদের সরাসরি, কিন্তু তাদের মাধ্যমে পুরো অর্থনীতি, সেখানে বিশাল একটা জনসংখ্যার কর্মসংস্থান জড়িত, তাদের আয় জড়িত, তাদের দারিদ্র কিংবা তাদের জীবন মানের উন্নয়ন জড়িত। এবং তারপরে আমি শুরুতেও বললাম যে এটার সাথে সহযোগী বিভিন্ন খাত জড়িত রয়েছে, শিল্প রয়েছে। তো সুতরাং এটা তো একটা অল আউট এফোর্ট থাকবে যে এটা ইনক্লুসিভ পদ্ধতি হওয়ার জন্য। আমাদের দেশে সবসময় একটা হাসহাস কিংবা আমি সব বুঝি ওইরকম একটা, এই অ্যাটিটিউড দিয়ে আসলে কিন্তু জাতীয় কোনো সমস্যা সমাধান করা যায় না। এটা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে, এটা একটা বিষয়। এবং আরেকটা যে 3 মাসেও তো কেন অগ্রগতিটা হলো না, সে ওই একটা প্যাটার্নই দেখা গেল। এখন আগামী কয়েকদিন রয়েছে। আমি এখন যে প্রশ্নটা করতে চাই সেটি আসলে আপনাকে নয়, বাণিজ্য উপদেষ্টা বা এর সঙ্গে সংশ্লিষ্টদেরকে করলেই ভালো হতো। তারপর এখন আপনি যেহেতু আছেন, আপনার কাছে জানতে চাই, আপনি আপনার জায়গা থেকে যদি ব্যাখ্যা করেন, মানে এত অস্তিত্বের সংকট যে সমস্যা নিয়ে, সেই সমস্যা নিয়ে আমরা এমন প্রস্তুতি নিলাম যেটি মিটিংয়ে বসার পরে এখন স্টেক হোল্ডারদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে এটা হলে কি হবে, সেটা হলে কি হবে। মানে তাহলে কি আসলে ওই সরকারের নেগোসিয়েশনের জায়গাটাতে মানে খুব দুর্বল একটা অবস্থায় আমরা চলে গেলাম? নেগোসিয়েশনের জন্য যে যথেষ্ট প্রস্তুতি ছিল না সেটা তো বোঝাই যাচ্ছে। তবুও আমি ধন্যবাদ যে এখন তারা জিজ্ঞেস করছেন কিংবা এখন জানতে চাচ্ছেন, এইটাকে আমি পজিটিভলি নিচ্ছি যে হ্যাঁ, সো বেটার লেট দেন নেভার, সেরকম একটা সিচুয়েশন। তো এখন যতটুকু সময় আছে সেটাকে কাজে লাগানো। কিন্তু তারপরেও আমার যেটা মনে হয় যে এখনকারটা তো একটা শর্ট টার্ম সলিউশনের দিকে যেতে হবে, কুইকলি খুব যাওয়াও যাবে না, কিন্তু তারপরেও আরেকটা মধ্যমেয়াদী একটা সমাধানের দিকে যেতে হবে। তো এখন যুক্তরাষ্ট্রের সাথে যদি বাণিজ্য করতে চাই, অনেকে হয়তো বলতে পারেন কি দরকার এত শর্ত টর্ত নিয়ে, আমার এই $8 বিলিয়ন বাণিজ্য না হয় নাই করলাম। সেটা তো আর না, আমাদের যেহেতু আমরা একটা দরিদ্র দেশ, আমাদের বাজারটাই বা কত, তো যেখানেই আমাদের বাজার পাওয়া যায় চেষ্টা করতে হবে। তো সেটার জন্য আমার সামনের দিকে যদি তারা এক্সক্লুসিভ শুনতে পারলাম, আপনার সেই নন ডিসক্লোজার এর মধ্যেই আছে যে আপনার শোনা যাচ্ছে, আমি তো আর দেখিনি, তো সবাই আলোচনা করছে যে সেখানে যে অন্যদেরকেও, তাদেরকে আমরা যেটা দিব শূন্য শুল্ক অন্যদেরকে দেওয়া যাবে না। তো এটা তো টোটালি আপনার WTOর MFN রুল, মোস্ট ফেভার নেশন যে রুলের একটা ব্যত্যয় ঘটবে। সেই ব্যত্যয় আমরা তো বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়ে করতে পারবো না। তো তাহলে কি করতে পারবে? এবং সেটা যদি না করি তাহলে আবার আমার শুল্কের বোঝা আমার উপর চাপিয়ে দেবে। তো সেটার জন্য আরও উপায় রয়েছে। অন্যান্য দেশ কীভাবে করছে, যে আপনার সেখানে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হবে। আবার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তো আজকে শুরু করে কালকে শেষ হয়ে যাবে না, এটার জন্য একটা লম্বা প্রক্রিয়া। আমরা তো এখনও পর্যন্ত কোনো মিনিংফুল কোনো করেছি, ভুটানের সাথে একটা হয়েছে, ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু অন্যদের সাথে হয় না। এই সংকটের সমাধান প্রক্রিয়াটার মধ্যেও যেতে হবে। সমাধানের বিষয়ে ভিয়েতনামের কথা বলছি এখানে, কিন্তু 20% না, ভিয়েতনাম তো অনেক দেশের সাথে FTO করে রেখেছে। নিশ্চয়ই আমি আপনার কাছে জানতে চাইবো, কিন্তু তার আগে আমার একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতি নেওয়ার আগে মাহমুদ হাসান খান, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ধরুন আসলে কোনোভাবেই আসলে এই আলোচনায় বাংলাদেশ খুব বেশি সুবিধা করতে পারলো না, একটা চড়া শুল্ক বাংলাদেশের ঘাড়ে চড়েই বসলো। সেই রকম একটা অবস্থায় আমরা সামাল দিতে পারবো কিভাবে?
পরিণতি তো নিশ্চয়ই ভালো হবে না, আলোচনার মধ্যে আপনি বলেছেন এর মধ্যে। তারপরও যদি সেরকম হয় আমাদের কি করতে হবে সেই পরামর্শটা জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি। সঙ্গীতা, স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় অর্থনীতির বাঁচামরায় মার্কিন শুল্ক। এই বিষয় নিয়ে কথা বলছিলাম। বিরতিতে যাওয়ার আগে জনাব মাহমুদ হাসান খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে অনেকগুলো যদি কিন্তুর উপরে এখন আমরা দাঁড়িয়ে আছি, যে যদি প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমাদের সমান শুল্ক হয় বা তাদের চেয়ে একটু কম হয়, তাহলে এই যে এত যদি কিন্তুর মধ্যে যদি আসলে আমরা মানে লুজার হয়ে যাই, যদি দেখা যায় যে সব দিক থেকে আসলে আমরাই ঠকে গেলাম, তখন আমাদের বিকল্প কি হবে? আসলে সব দিক দিয়ে ঠকে যাওয়া মানে আমাদের ট্যারিফ 35ই থাকলো, আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ তাদের আমাদের চেয়ে 10 বা 15% কম থাকলো, নেগোসিয়েশনটা ফার্দার আর এগুলো না, এটাই হলো সব দিক দিয়ে ঠকে যাওয়া। সেক্ষেত্রে বাস্তবতা হবে এই প্রথম ধাক্কাটা আসবে হলো যারা ইউএস মার্কেটের উপর বেশি মাত্রায় নির্ভরশীল, ওনারা টিকবেন না, কারণ অর্ডার শিফট হওয়া শুরু করবে। দ্বিতীয় ধাক্কা হলো যারা স্বল্প মাত্রায় নির্ভরশীল, তারা তাদের সক্ষমতার বিচারে তারা আস্তে আস্তে অন্য মার্কেটে শিফট করার চেষ্টা করবে, যেটা আমি শুরুতেই বলেছি। তাহলে আপনি কি অন্য মার্কেটেও প্রতিযোগিতা বাড়বে। এটা একটা মানে ধরেন ভয়ঙ্কর অবস্থা হবে, এই জন্য যে রাতারাতি 8 বিলিয়ন কাভার করা সম্ভব না। আচ্ছা, তাহলে কি হবে? আমরা এক ধরনের নেগোসিয়েশন করব 1-to-1 বায়ারের সাথে, যে এতদিনের রিলেশনের ভিত্তিতে, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে বায়ার ওটা ওখানে কিছু চ্যালেঞ্জ থাকে, যতই প্রাইস ডিফারেন্স হোক। তাহলে 1-to-1 নেগোসিয়েশন, কে কতটুক অ্যাবজর্ব করবে, ট্যাগ প্রাইস কতটুক বাড়বে, বায়ার বা রিটেলার কতটুক নেবে, আমরা ম্যানুফ্যাকচারার কতটুক নেব, এই জায়গাগুলো নিয়ে নেগোসিয়েশন করার সুযোগ থাকবে। এখানে যারা একটু ভালো মার্কআপে ব্যবসা করেন, মার্কআপটা ছাড় দিয়ে হলেও টিকে থাকার চেষ্টা করবেন, সাইড বাই সাইড অন্য মার্কেটে যাওয়ার চেষ্টা করবেন। গভর্নমেন্টের কাছে আমরা ফর দ্য টাইম বিং সাপোর্ট চাইতে পারি, যে আমাদের অন্য মার্কেটে যেতে 1 বছর সময় লাগবে, 2 বছর সময় লাগবে, এই 2 বছরে ইউএসএ মার্কেটে এক ধরনের বাড়তি সহায়তা দেওয়া যেতে পারে। সহায়তা চাইলেই তো রিয়াক্ট করে সবাই, যে আমরা খালি চাই কী কারণে চাই, সেটা যদি আমরা যুক্তি দিয়ে ম্যাথমেটিক্স দিয়ে বুঝাইতে পারি, তাহলে সেই জায়গাটায় এই ফ্যাক্টরিগুলো টিকে যাবে। ফ্যাক্টরিগুলো টিকে যাওয়া মানে শ্রমিক যারা আছেন তারা বেকার হবেন না, এই জায়গাটা নিয়ে নেগোসিয়েট করা আছে। আর এর বাইরে কি ইফিসিয়েন্সি তো রাতারাতি এত % বাড়বে না, তাই না? ইফিসিয়েন্সি নিয়ে কাজ করতে হবে সময় পেলে, 1 বছর 2 বছর। বাট এইটা পরিস্থিতি আসলে ভয়াবহ হবে, কারণ হচ্ছে কি মার্কেট নতুন জায়গায় এক্সপ্লোর করার মতো আছে জাপানে। হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়নে তো কম্পিটিশন আছেই। জাপানের 24 বিলিয়ন মার্কেট, ওখানে আমরা 1 বিলিয়ন করি, ওইখানে হয়তো 1-2 বিলিয়ন এক্সট্রা এফোর্ট নিলে। খারাপ অবস্থাটার জন্য সবাইকে যার যার জায়গা থেকে একটা বিকল্প চিন্তা করতে হবে, এবং চিন্তা করলেই তো হবে না, এক একজনের সহন ক্ষমতা একরকম। আশা করি যে সরকার সফল হবে। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে দিয়েই আলোচনা শেষ করতে চাই যে অনেকগুলো চ্যালেঞ্জ এমনিই ছিল। আপনি জানেন যে আমাদের এলডিসি গ্রাজুয়েশনেরও খুব বেশি সময় হাতে নেই, তার মধ্যে এইরকম একটা ধাক্কা, মানে এবং আমরা অনেকটা অন্ধকারের মধ্যেই আছি। তারপরও আসলে বেসরকারি খাতের উদ্যোক্তাদেরকেই আপনি কি পরামর্শ দিবেন, বা এই পরিস্থিতিতে যদি ওই যে যদি কিন্তুর হিসেবে যদি আমরা ঠকে যাই, তাহলে সরকারেরই বা সেখানে করণীয় কি হবে? আপনার পরামর্শ দিয়েই আসলে আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাই। দেখেন, পরামর্শ তো ওনারা যেহেতু হ্যান্ডস অন কাজ করেন, ওনাদের হাতেই সমাধান আছে, পরামর্শ ওনারা দিচ্ছেন। আমি শুধু যেহেতু এটা শেষ বিষয়টা, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন সামগ্রিকভাবে গ্লোবালি আমরা আগে যেই ধরনের বাণিজ্য ব্যবস্থার মধ্যে কাজ করেছে দেশগুলো, সেটা আর এখন নাই, এটা বদলে গেছে এবং এটা বদলাতেই থাকবে। বিশ্বের মানে গ্লোবাল জিও পলিটিক্যাল সিনারিওর নতুন নতুন ইকুয়েশন এটার মধ্যে যুক্ত হয়েছে, এবং সেটাই কিন্তু বাণিজ্যকেও প্রভাবিত করছে, নীতিমালা, অর্থনৈতিক নীতিমালাকেও প্রভাবিত করবে। সো যেই ধরেন 1995 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার যেই উদ্দেশ্য নিয়ে মুক্ত বাণিজ্য করব, ট্যারিফ কমাবে, যত ট্যারিফ কমালেই বাণিজ্য প্রসারিত হবে এবং বাণিজ্য প্রসারণের মাধ্যমে আপনার অর্থনৈতিক উন্নতি হবে, এবং হয়েছেও। এই যে অর্থনৈতিক উন্নতির বাণিজ্যের ফলে বিশালভাবে সামগ্রিকভাবে পৃথিবীর আপনার জিডিপির আকার বেড়েছে, মানুষের আয় বেড়েছে, সবই, এবং সেটা সুফল যেই সমস্ত এই বিশ্ব বাণিজ্যিক ব্যবস্থার মধ্যে যারা
অংশগ্রহণ করতে পেরেছে তাদেরও লাভবান হয়েছে। কিন্তু এখন এটা সমীকরণটা সম্পূর্ণ বদলে যাচ্ছে। সমীকরণের মধ্যে এখন আমি কোন জায়গাটায় আমি পা দিব সেটা কিন্তু খুব চিন্তা করে করতে হবে। আমরা এখন বাণিজ্যের কথা বলছি, বাণিজ্যের মধ্যেই থাকার চেষ্টা করব, কিন্তু আমরা দেখছি যে তার বাইরেও কিন্তু আসলে ইকুয়েশনটা ওটার মধ্যে অন্য কিছু ঢুকে যাচ্ছে। সুতরাং এটা নট সো স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু সেই জন্যই খুব সতর্কতার সাথে, যেমন আমরা ট্যারিফ নেগোসিয়েশনের কথা বলবো, ট্যারিফ যতটা কমানো যায় সেটার কথা বলবো, তার পাশাপাশি অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলি আসছে আলোচনার মধ্যে সেই ব্যাপারেও খুব সতর্ক থাকতে হবে। কারণ আমরা তো আর কোনো ডমিনেন্ট প্লেয়ার না, আমরা হচ্ছি অ্যাট দি রিসিপিয়েন্ট এন্ড। তো আমাদেরকে নিয়ে যেন এই দিক থেকে ধাক্কা দিয়ে আরেক দিকে চলে গেলাম, আরেক দিক থেকে ধাক্কা খেয়ে দিকে, এইটা করতে যে আমাদের অর্থনৈতিক স্বার্থ জলাঞ্জলি হয়ে যায় সেটা আমরা চাই না। এবং তারপরে এটা একটা সুবিধা না, এই বাণিজ্য সুবিধা কিংবা ট্যারিফের কম ট্যারিফ পেতে যেয়ে এমন কোনো শর্তের মধ্যে যাতে আমরা না ঢুকে যাই যেটা কিনা আমাদের সামগ্রিকভাবে ওভারঅল ইকোনমিক বেনিফিটটা, ইকোনমিক স্বার্থটা এবং রাজনৈতিক স্বার্থটাকে আমাদেরকে জলাঞ্জলি দিতে হবে। মানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেটি ঝুঁকিতে ফেলে। অবশ্যই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।